ডিয়ার স্টুডেন্টস, জৈব বিক্রিয়ার ধারাবাহিক ক্লাসে তোমাদের সুস্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় দুইটা। একটা হচ্ছে জৈব বিক্রিয়ার প্রকারভেদ, জৈব বিক্রিয়াকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, টোটাল সেই আলোচনাটা হবে, এবং সাথে আমাদের অ্যালকেন প্রস্তুতি। আমি কিন্তু সিরিয়ালি বিশেষ করে আমাদের যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাবে, এখনও পর্যন্ত যাদের জৈব বিক্রিয়ার তেমন একটা হয়তো পড়া হয় নাই, তাদের জন্য যাতে তারা জৈব বিক্রিয়া বা জৈব যৌগ সম্পর্কে তেমন একটা আতঙ্কে না ভোগে, সেজন্যই আমি একদম সিরিয়ালি প্রথম থেকে কিন্তু ডেইলি মোটামুটি একদিন দুদিন পরপরই আমি ভিডিও দিয়ে যাচ্ছি। তো ইতিমধ্যে আমরা জৈব যৌগের যে কার্যকরীমূলক নামকরণ, সমানতা এবং সমানতার উপর আমার দুইটা আলাদা আলাদা ক্লাস আমি দিয়েছি। তো এর পরবর্তীতে আমাদের এর আগের ক্লাসে আমি যেটা পড়িয়েছিলাম সেটা ছিল জৈব বিক্রিয়ার প্রকারভেদ, এবং তারপরের ক্লাসে আমাদের ছিল অ্যালকেন প্রস্তুতি। আমি দুইটা ক্লাসকে একসাথে কম্বাইন করে আজকে যে ভিডিওটা তৈরি করব সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত, বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার আছো তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, এবং দেখার পরে সেখানে তারপরে যদি কোনো সমস্যা থাকে সেটা আমার ভিডিও কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। তাই দেখো, আমার কথা না বাড়িয়ে স্টার্ট করি আমাদের জৈব বিক্রিয়ার প্রকারভেদ। অর্থাৎ আমাদের জৈব যৌগের যত বিক্রিয়া আছে সেগুলোকে মূলত চারটা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। তার মধ্যে নাম্বার 1 যেটা, 1 নাম্বার, সেটা হচ্ছে সংযোজন, বা এটাকে জুত বিক্রিয়া বলা হয়। অনেকে আবার এটার উচ্চারণ জুত বিক্রিয়া বলে। তো এটা সংযোজন বা জুত বিক্রিয়া, এবং ইংরেজিতে এটাকে এডিশন রিঅ্যাকশন বলা হয়। এডিশন রিঅ্যাকশন। তো দেখো, এইটা আমি ডিটেলস কিন্তু পরে বলবো যে সংযোজন বা জুত বিক্রিয়া আসলে কাকে বলে। তাহলে নাম্বার 1 হচ্ছে সংযোজন বা জুত বিক্রিয়া, যেটা ইংরেজিতে বলা হয় এডিশন রিঅ্যাকশন। আবার নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, বা ইংরেজিতে এটাকে বলা হয় আবার প্রতিস্থাপন বিক্রিয়া, ইংরেজিতে বলা হয় এটাকে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আমি একটু সংক্ষেপে লিখি, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে নাম্বার 2 হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া, এবং নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া, এবং ইংরেজিতে এটার নাম হচ্ছে, এটাকে এলিমিনেশন রিঅ্যাকশন বলা হয়। তাহলে 3 নাম্বার বিক্রিয়াটা পাইলাম, অপসারণ বিক্রিয়া। অনেকের আবার এই ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি থাকতে পারে যে প্রতিস্থাপন সেটাও সরানো, আবার অপসারণও সরানো, কিন্তু এটার মিনিংয়ের মধ্যে একটু পার্থক্য আছে। সেই জিনিসটা আমরা যখন টোটাল জিনিসটা আলোচনা করব তখন কিন্তু সেটা উঠে আসবে। তাহলে আমাদের অপসারণ বিক্রিয়া, এলিমিনেশন রিঅ্যাকশন, এবং নাম্বার 4 যেটা, সেটাই হচ্ছে আমাদের সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া, বা ইংরেজিতে এটাকে বলা হয় আইসোমারাইজেশন রিঅ্যাকশন। আইসোমারাইজেশন রিঅ্যাকশন। তাহলে 4টা বিক্রিয়া গেল। অর্থাৎ আমাদের যত জৈব যৌগের বিক্রিয়া আছে সবগুলোকে এই 4টা ক্যাটাগরিতে বিভক্ত করে। সংযোজন বা জুত বিক্রিয়া, যা এডিশন রিঅ্যাকশন, প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আবার অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন, এবং নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে সমানুকরণ বা আইসোমারাইজেশন রিঅ্যাকশন। তো আমরা এইগুলোর আবার প্রত্যেকটাকে, যেমন বিশেষ করে আমাদের সংযোজন এবং প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের লেভেলে, এটাকে আবার 2টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। সেই 2টা কি? সংযোজন বিক্রিয়া যেটা আছে তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে নাম্বার 1, আমি ক খ দিয়ে লিখি। নাম্বার 1 হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক সংযোজন। এবং নাম্বার 2 হচ্ছে যেটা, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক। দেখো, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার আবার নাম হচ্ছে ইলেকট্রন আকর্ষী, বা ফিলিকের শব্দের অর্থ হচ্ছে আকর্ষী। এমনিতে নর্মালি ইলেকট্রোফিলিক কথাটার ফুল মিনিং হচ্ছে, ইলেকট্রো শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রন, আর ফিলিক মানে হচ্ছে আকর্ষী। তাহলে ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ বিশিষ্ট এবং
নেগেটিভ চার্জ প্রতি আকৃষ্ট হবে সেটা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, অর্থাৎ যাদের উপরে সাধারণত পজিটিভ চার্জ থাকে সাধারণত সেগুলোই হচ্ছে ইলেকট্রোফাইল। যেমন একদম সিম্পল এক্সাম্পল আমি যদি এখানে একটু করে লিখি যে মিথাইলমূলক CH3+ অথবা ব্রোমিনের উপর যদি প্লাস দেওয়া হয় ব্রোমিন প্লাস এবং এটাকে বলা হয় ব্রোমোনিয়াম আয়ন, তাহলে এই জিনিসগুলো হচ্ছে মিথাইলিয়াম আয়ন, ব্রোমোনিয়াম আয়ন, যাদের উপর পজিটিভ চার্জ থাকে সেগুলো হচ্ছে ইলেকট্রোফাইল এবং এগুলোকে ধনাত্মক ইলেকট্রোফাইল বলা হয়। কারণ ইলেকট্রোফাইল আমি আগেই বলেছি ইলেকট্রোফাইল শব্দের ফুল মিনিং হচ্ছে ইলেকট্রন আকর্ষী। তাহলে যেহেতু এদের উপর ধনাত্মক চার্জ আছে, ধনাত্মক চার্জ মানই হচ্ছে যার ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে ঘাটতি যার আছে তার সে তো ইলেকট্রন প্রতি আকৃষ্ট হবেই। এবং এই দুটো ছাড়াও আমাদের যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা যৌগ, যেটা একটা নিরপেক্ষ যৌগ কিন্তু সেটা তো কেন্দ্রীয় পরমাণু, অর্থাৎ অ্যালুমিনিয়াম একটা অষ্টক অপূর্ণ যৌগ। তাহলে অষ্টক অপূর্ণ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হবে, কারণ ইলেকট্রন তার ঘাটতি আছে, সেই ইলেকট্রন নেবে, সুতরাং সেও কিন্তু ইলেকট্রোফাইল। অর্থাৎ আমাদের ইলেকট্রোফাইল দুই ধরনের আছে, ধনাত্মক ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে প্রশম বা নিরপেক্ষ ইলেকট্রোফাইল। ধনাত্মক তো যাদের উপর ধনাত্মক চার্জ থাকে সেগুলো ধনাত্মক ইলেকট্রোফাইল, আর যাদের উপর কোনো চার্জ নাই নিরপেক্ষ কিন্তু সেগুলোরও ইলেকট্রন ঘাটতি আছে তাহলে সেগুলোই হচ্ছে প্রশম বা নিরপেক্ষ ইলেকট্রোফাইল। এবং এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড এগুলো সবগুলো কিন্তু প্রশম ইলেকট্রোফাইল। একইভাবে আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া যেটা আরেকটা ক্যাটাগরি, যেটা নিউক্লিওফাইল। এখানে নিউক্লিওফিলিক কথাটা আসছে নিউক্লিওফাইল থেকে। তো নিউক্লিয় শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, আর ফিলিক শব্দের অর্থ হচ্ছে তাও আকর্ষী। তাহলে নিউক্লিয়াস আকর্ষী, তার মানে নিউক্লিয়াস আমরা জানি যে কোনো পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। যেহেতু আমার যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, নিউট্রন তো নিউট্রাল যার কোনো চার্জ নেই, কিন্তু প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট, সেই জন্য নিউক্লিয়াসটা আলটিমেটলি পজিটিভ চার্জ বিশিষ্টই হয়। তো নিউক্লিয়াস আকর্ষী বা পজিটিভ চার্জকে আকর্ষণ কারা করবে? যারা নেগেটিভ চার্জ বিশিষ্ট, ঋণাত্মক চার্জ বিশিষ্ট, যেমন OH- হাইড্রোক্সিল আয়ন। তাহলে এটা একটা নিউক্লিওফাইল হবে, যেহেতু তার উপর নেগেটিভ চার্জ আছে, অর্থাৎ নেগেটিভ চার্জ মানই হচ্ছে ইলেকট্রন বাড়তি আছে, তাহলে পজিটিভ চার্জের প্রতি সাধারণত নেগেটিভ চার্জটাই আকৃষ্ট হবে, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল। একইভাবে আমাদের এই যে পানি, যার উপর অক্সিজেনের উপর 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, একইভাবে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার নাইট্রোজেনের উপর 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তার মানে যাদের উপর 1 জোড়া বা 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে তারা কিন্তু নিউক্লিওফাইল, এবং এগুলো হচ্ছে প্রশম বা নিরপেক্ষ নিউক্লিওফাইল, আর এটা হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল। ঋণাত্মক আর বলার দরকার না, নিউক্লিওফাইল মাত্রই ঋণাত্মক, আবার ইলেকট্রোফাইল মাত্রই ধনাত্মক। তাহলে আমরা এই নিউক্লিওফিলিক সংযোজন আর ইলেকট্রোফিলিক সংযোজন এটা মূলত ডিপেন্ড করে এটার উপর, যে আমার সংযোজন বিক্রিয়াটা যখন ইলেকট্রোফাইল দিয়েই সংগঠিত হবে তখন সেটাকে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলবো, আর যখন সেই সংযোজন বিক্রিয়াটা বা যৌথ বিক্রিয়াটা নিউক্লিওফাইল দিয়ে সংগঠিত হয় তখন সেটাকে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বলবো। আমার একইভাবে এই যে প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটা আছে সেটাও কিন্তু 2টা ক্যাটাগরিতে বিভক্ত, এবং তার মধ্যে নাম্বার 1 যেটা সেটাও আগের মতো আমি যদি এইভাবে লিখি, ক হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এবং খ হচ্ছে এখানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস তোমাদের জন্য বলি, সেটা হচ্ছে এই ইলেকট্রোফিলিকের বাংলা ইলেকট্রন আকর্ষী, কিন্তু নিউক্লিওফিলিকের বাংলা নিউক্লিয়াস আকর্ষী ছাড়াও আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে কেন্দ্রাকর্ষী বলা হয়, কারণ কেন্দ্র মানি হচ্ছে নিউক্লিয়াস আর কেন্দ্রাকর্ষী মানি হচ্ছে নিউক্লিওফিলিক। তাহলে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া আর ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া, অর্থাৎ কথায় একই, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া যা সেটাই ইলেকট্রন আকর্ষী, আবার নিউক্লিওফিলিক যেটা সেটাই কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন, না এখানে সাবস্টিটিউশন। অর্থাৎ আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া 2 ধরনের, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এখন আমাদের মূলত আলোচনা হবে এই 4টা ক্যাটাগরির মধ্যে। আমার অন্যদিকে অপসারণ বিক্রিয়া যেটা আছে সেটা একটা ক্যাটাগরি, আমি অর্থাৎ কোন বিক্রিয়াটা অপসারণ এবং অপসারণের সাথে আমার প্রতিস্থাপন বিক্রিয়ার পার্থক্যটা কোথায় সে জিনিসটা আমি দেখিয়ে দিব।
আর আমাদের সমানুকরণ বিক্রিয়াটা খুব সিম্পল, বাট এটা তেমন একটা পরীক্ষায়ও আসে না। শুধু মিনিংটা জানলে হলো যে সমানুকরণ মানে হচ্ছে অর্থাৎ যৌগের একটা অণু যখন তার আণবিক সংকেত একই থাকবে কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হবে, সেটা হচ্ছে সমানুতা। তো যে কোনো একটা সমাণু থেকে আরেকটা সমাণুতে পরিণত করার যে সিস্টেমটা, সেটাই হচ্ছে মূলত সমানুকরণ বিক্রিয়া বা আইসোমারাইজেশন রিঅ্যাকশন। তো এটা নিয়ে আমাদের খুব বেশি মাথা না ঘামালেও চলবে। আমরা বাকিগুলো নিয়ে, যেগুলো আমাদের পরীক্ষায় খুব বেশি পরিমাণে থাকে এবং মিনিংটা যদি তোমাদের মানে কনসেপ্ট অর্থাৎ কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে এই টাইপের যত কিছু আছে তোমরা খুব ইজিলি আয়ত্ত করতে পারবে। তা দেখো, এই 4 ক্যাটাগরির বিক্রিয়া কার কার ক্ষেত্রে হয় সেটা যখন আমরা জানবো, তখন আমাদের সেটা আনসার করতে সুবিধা হবে এবং যৌগ দেখেই আমাদের মনের মধ্যে একটা ওইরকম আইডিয়া চলে আসবে যে কোন যৌগ কী ধরনের বিক্রিয়া দেখায়। তাহলে আমরা 4টা বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমেই আমরা আসি এই 4টা জিনিস, অর্থাৎ সংযোজন বিক্রিয়া কী, প্রতিস্থাপন বিক্রিয়া কী, অপসারণ কী, সমানুকরণ কী। আমি প্রথমে ক্যাটাগরিগুলো আগে ভাগ করি, তারপরে আমাদের ডিটেলস আমরা যাব। তাহলে আমি এই ক্ষেত্রে এটা যদি মুছে দিয়ে আমি আবার প্রথম থেকে, অর্থাৎ সংযোজন বিক্রিয়ার ধরনটা দেখাই আর প্রতিস্থাপন বিক্রিয়ার আমাদের এই ধরনগুলো যদি দেখাই, এবং সেই ক্ষেত্রে আমাদের ডিটেলস আলোচনার আগে আমরা নিউক্লিওফিলিক এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বা সংযোজন বিক্রিয়ার ক্যাটাগরিগুলো কার কার ক্ষেত্রে হয় সেটা দেখিয়ে দিব। তাহলে দেখো, প্রথম আমাদের সংযোজন বিক্রিয়া যেটা আছে, সংযোজন বিক্রিয়াটা সম্পর্কে বলি। যখন 2 বা ততোধিক যৌগ অথবা মৌল মিলে যদি একটা মাত্র উৎপাদ উৎপন্ন হয়, তখন সেই বিক্রিয়াটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া বা যৌথ বিক্রিয়া, বা ইংরেজিতে যেটাকে এডিশন রিঅ্যাকশন বলে। তো সেক্ষেত্রে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন আমাদের এই যে ইথিন CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে যদি এক অণু হাইড্রোজেন বিক্রিয়া করে এবং সেটা নিকেল অথবা প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে যদি বিক্রিয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের CH3 সিঙ্গেল বন্ড CH3 উৎপন্ন করে। তাই দেখো, ইথিন এক অণু হাইড্রোজেনের সাথে নিকেল বা প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে, এখানে আবার টেম্পারেচারও আছে 200 ডিগ্রি থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন টেম্পারেচার লেখা আছে। তো মোটামুটি 200 থেকে 300 বা 200 থেকে 250 বা 100 150 থেকে 250 এই টাইপের যে কোনো একটা লিখলেই চলবে। তাহলে সেটা ইথেন উৎপন্ন হয়। তাহলে দেখো, আমার যে যৌগটা উৎপন্ন হয়েছে সেটা কিন্তু একটা মাত্র উৎপাদ, অর্থাৎ একাধিক যৌগ মিলে যদি একটা মাত্র উৎপাদ উৎপন্ন হয়, তখন সেটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তার মানে এই বিক্রিয়াটা একটা সংযোজন বিক্রিয়া। একইভাবে আমি যদি CH ট্রিপল বন্ড CH, এটা ইথাইন, এটা যদি 2 অণু একসাথে আমার এটার সাথে বিক্রিয়া করে, তাও কিন্তু নিকেল বা প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে সেম টেম্পারেচারে 200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি বিক্রিয়া করে, তাহলে 2 অণু একসাথে যুক্ত হয়ে এখানে CH3 সিঙ্গেল বন্ড CH3 উৎপন্ন করে। অর্থাৎ এখানে একটা মাত্র উৎপাদ ছাড়া এখানে আর কোথাও কোনো বাই প্রোডাক্ট, অন্য কোনো উৎপাদ তৈরি হয় না। তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তাহলে আমরা এখানে যে 2টা বিক্রিয়া আলোচনা করলাম, সেই 2টা হচ্ছে অসম্পৃক্ত 2টি হাইড্রোকার্বন, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন, সেটার হাইড্রোজেনের সাথে সংযোজন, এটা সংযোজন বিক্রিয়া। এখানে যদি ক্লোরিন দিতাম তাও সংযোজন বিক্রিয়া হতো, হাইড্রোজেন ক্লোরাইড দিলে তাও, অর্থাৎ এগুলোর সাথে বিক্রিয়াগুলো সাধারণত সংযোজন বিক্রিয়া হয়। অর্থাৎ আমাদের অ্যালকিন এবং অ্যালকাইন সাধারণত সংযোজন বিক্রিয়া দেখায়। এবং এই ক্ষেত্রে আমরা এখানে যে 2টা সংযোজন বিক্রিয়া দেখিয়েছি, এটা কিন্তু আমাদের যেই ক্যাটাগরির কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে দেখালাম, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এটা ইলেকট্রোফিলিক কেন, সেটার ব্যাখ্যাটা আমি এই মুহূর্তে করছি না, কারণ আমরা যখন ডিটেলস পড়াবো তখন সেখানে আসবে। আমরা এখন ক্যাটাগরিতে ভাগ করার সময় যে কোন যৌগগুলো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেখায়, সেটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। সাধারণত এক্সেপশন আছে। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইন সাধারণত ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেখায়। এবার এটা বলার পরপরই আমাদের নিশ্চয়ই বলতে হবে যে তাহলে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কারা দেখায়। এবার দেখো, আমরা যদি এরকম একটা যৌগ লিখি CH3C ডাবল বন্ড OH, এই যৌগে CHO যে মূলকটা আছে সেটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, এবং অ্যালডিহাইড মূলকে CHOটাকে আমরা গাঠনিক সংকেত হিসেবে কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড, হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ড এটা দিয়ে দেখিয়েছি, কারণ আমার গাঠনিক সংকেতে কার্বনের যোজনী 4, 1 2 3 4, অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1, সব কিছু কিন্তু মিল আছে।
তাহলে এটা একটা অ্যালডিহাইড। আবার একইভাবে আমরা CH3 সি ডাবল বন্ড ও CH3 লিখলাম, এটা একটা কিটোন। বোথ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন দুইটার মধ্যে কিন্তু আমাদের এই যে CO মূলকটা এখানেও আছে, এখানেও আছে। CO মূলকটাকে বলা হয় কার্বনিল মূলক বা কার্বনাইল মূলক। এটা অ্যাকচুয়ালি ইংরেজিতে CARBONYL। এই যে নামের স্পেলিংটা এরকম বলেই এটাকে কেউ কেউ কার্বনাইল যৌগ বলে অথবা কার্বনিল যৌগ বলে, একই কথা। তাহলে কার্বনিল যৌগ যাদের মধ্যে অ্যালডিহাইড বা কিটোন মূলক আছে তারাই সাধারণত আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেখায়। যাই হোক, আমি এখন সরাসরি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার একটা উদাহরণ দিব। যদিও তোমরা সেটা যে নিউক্লিওফিলিক সংযোজন সেই ব্যাখ্যাটা কিন্তু আমি এই মুহূর্তে বলছি না, তবে তোমাদের জেনে রাখা দরকার যে অ্যালডিহাইড এবং কিটোন আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেখায়। দেখো, এটার সাথে যখন আমরা হাইড্রোজেন সায়ানাইড বিক্রিয়া করব, নর্মালি হাইড্রোজেন সায়ানাইডের দুটি অংশ, হাইড্রোজেন অংশ প্লাস সায়ানাইড অংশ, হাইড্রোজেন প্লাস সায়ানাইডটা মাইনাস। একটু ভালো করে চিন্তা করে দেখো, আমরা যখন এই অ্যালডিহাইড বা কিটোন যেটাতে CO মূলকটা আছে সেখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে ডাবল বন্ডটা আছে তার মধ্যে একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড, এবং সিগমা বন্ধনটা মুখোমুখি ওভারল্যাপিং বা অভিলেপন বা অধিক্রমণ হয় বলে সেটা স্ট্রং, বাট পাই বন্ধনটা পাশাপাশি ওভারল্যাপিং বা অভিলেপন বা অধিক্রমণ হয় বলে সেটা কিছুটা উইক, দুর্বল। তাই যখন কার্বন এবং অক্সিজেনের মধ্যে সিগমা বন্ধন এবং পাই বন্ধন থাকবে তখন এই দুইটা পরমাণু যাদের ইলেকট্রোনেগেটিভিটির একটা পার্থক্য আছে, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.5, অন্যদিকে অক্সিজেনের হচ্ছে 3.5। তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার ইলেকট্রনের প্রতি আকর্ষণও কিন্তু বেশি। ফলে এখানে দুর্বলভাবে আকৃষ্ট যে পাই বন্ধনের যে ইলেকট্রনগুলো আছে সেটা অক্সিজেন পরমাণুর দিকে বেশি চলে যাবে, কারণ অক্সিজেন সেই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিয়ে এখানে পার্শিয়ালি একটা নেগেটিভ চার্জ এবং এই কার্বনের উপর পার্শিয়ালি একটা পজিটিভ চার্জ তৈরি হয়। এটা স্বাভাবিকভাবে এখানেও তাই। তো যখন তার সাথে হাইড্রোজেন সায়ানাইড যুক্ত হবে, হাইড্রোজেন সায়ানাইডের হাইড্রোজেনটা পজিটিভ আর সায়ানাইডটা নেগেটিভ, স্বাভাবিকভাবে তখন হাইড্রোজেনটা এই নেগেটিভ প্রান্তের দিকে যাবে এবং সায়ানাইড নেগেটিভটা এই কার্বনের পজিটিভ প্রান্তের দিকে যাবে, এবং গেলে যেটা হবে সেটা হচ্ছে CH3C, এখানে O এর সাথে H, এবং এখানে তো অলরেডি হাইড্রোজেন আছে এবং এই সায়ানাইডটা কার্বনের এই অংশে যুক্ত হবে। অর্থাৎ আমাদের তখন যেই যৌগটা তৈরি হইল সেটাই কিন্তু একটা মাত্র যৌগ। এখানেও ব্যাপারটা তাই হবে, একটা মাত্র যৌগ হবে। তাহলে একাধিক যৌগ বা মৌল মিলে যদি একটা মাত্র উৎপাদ তৈরি হয় তাহলে সেক্ষেত্রে সেটাকেই বলা হয় সংযোজন বিক্রিয়া। তাহলে এটাও সংযোজন বিক্রিয়া, পরেরটাও তাই হবে, সংযোজন বিক্রিয়া হবে। মানে হাইড্রোজেন সায়ানাইডের সাথে যদি কিটোন বিক্রিয়া করে, তবে এই ক্যাটাগরির দুটা বিক্রিয়াকে আমরা ক্লাসিফাই করব নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হিসেবে। যদি এইটা বোঝানোর জন্য আমাকে বেশ কিছু পথ অগ্রসর হইতে হবে, কিন্তু এটা বোঝানোর জন্য আমার তেমন একটা করতে হবে না। সেটা হচ্ছে কি, দেখো, এটাকে আমরা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কেন বলবো, সেটা হচ্ছে সাধারণত এখানে পজিটিভ অংশটা এখানে যাচ্ছে, নেগেটিভ অংশটা এখানে যাচ্ছে। আমরা পজিটিভ অংশকে জানি ইলেকট্রোফাইল, আবার নেগেটিভ অংশকে জানি নিউক্লিওফাইল। তাহলে যেহেতু এই নিউক্লিওফাইলটা কার্বনের সাথে বিক্রিয়া করতেছে, অর্থাৎ আমাদের জৈব যৌগের বিক্রিয়া বলতে আমরা মূলত ধরব কার্বনের বিক্রিয়াকে। তাহলে যেহেতু কার্বনের সাথে নেগেটিভ অংশটাই যুক্ত হচ্ছে বা নিউক্লিওফাইলটা যুক্ত হচ্ছে, সেজন্য এটাকে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বলা হয়। অর্থাৎ আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়াগুলো দেয় অ্যালকিন অ্যালকাইন, আর নিউক্লিওফিলিক সংযোজন বা কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া বা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া যেটা দেয় সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন। আমাদের দুইটা ক্যাটাগরি ভাগ হয়ে গেল, অ্যালডিহাইড কিটোন দেয় নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, আর অ্যালকিন অ্যালকাইন দেয় ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজনের আমার দুইটা ক্যাটাগরি খুব সহজেই আমরা আয়ত্ত করে ফেললাম। যাই হোক, এগুলো নিয়ে আরও অনেক ডিটেলস বোঝার আছে, সেই জিনিসগুলো আমরা পরে দেখব। কিন্তু আপাতত আমাদের ব্রেনে এটাই ঢুকায় যে অ্যালকিন অ্যালকাইন এটা বিক্রিয়া করবে সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, আর অন্যদিকে অ্যালডিহাইড কিটোন যেটা বিক্রিয়া করবে সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া বা কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। গেল দুইটা ক্যাটাগরি, অর্থাৎ আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন এবং নিউক্লিওফিলিক সংযোজন। আবারও যদি আমি মুছে দেওয়ার পরেও চিন্তা করি যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে অ্যালকিন অ্যালকাইন আর নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে
অ্যালডিহাইড কিটোন। এবার আমাদের পরবর্তী যেই আলোচনা অর্থাৎ পরবর্তী যে বিক্রিয়াটা সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা একইভাবে বলেছিলাম যে প্রতিস্থাপন বিক্রিয়াও আমাদের দুই ধরনের, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। আমি এই প্রসঙ্গে নিউক্লিওফিলিকটা একটু প্রথমেই দিই। প্রতিস্থাপনের মধ্যে আমাদের CH3CH2Cl এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড যদি জলীয় বা ক্ষারীয়, এটাকে জলীয় অথবা ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে, এটা একবারে জলীয় ক্ষারীয় এটা না লিখে অ্যাকোয়াস লিখলে হয়। অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে তখন এখানে পটাশিয়ামটা পজিটিভ, হাইড্রোক্সিলটা নেগেটিভ। আবার এখানে ইথাইল ক্লোরাইডের ইথাইলটা পজিটিভ, ক্লোরাইডটা নেগেটিভ। তখন এই হাইড্রোক্সিল মূলকটা এই ক্লোরিনকে সরিয়ে, ক্লোরাইড আয়নটাকে সরিয়ে যেই যৌগ তৈরি করবে সেটা হচ্ছে CH3CH2OH প্লাস পটাশিয়াম ক্লোরাইড। তাহলে দেখো, অর্থাৎ আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার যে ধারণা সেটা হচ্ছে কোনো যৌগের একটা অংশ যদি অন্য কোনো যৌগের একটা অংশ দ্বারা প্রতিস্থাপিত হয়, সরে যায় এবং সেই জায়গাটা ও দখল করে নেয়, তখন সেই বিক্রিয়াটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন একজনকে সরিয়ে আরেকজন সেখানে বসবে, তাহলে সেটা প্রতিস্থাপন। অর্থাৎ আমরা এখানে অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় বা ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুতির যে বিক্রিয়াটা সেটাই হচ্ছে এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এখানেও তোমরা খুব সহজেই জানবা হাইড্রোক্সিলমূলক যেহেতু নেগেটিভ, আমরা আগেই বলেছি যে নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়নটা কিন্তু নিউক্লিওফাইল। তাহলে যেহেতু নিউক্লিওফাইলটা এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাচ্ছে বলেই এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এইবার আমাদের পরবর্তীতে এটা কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কেন নিউক্লিওফিলিক সেটা বলেছি। প্রতিস্থাপন তো আমরা ক্লোরাইডকে সরিয়ে হাইড্রোক্সিল আসছে সেই জন্য প্রতিস্থাপন, আর হাইড্রোক্সিলটা যেটা প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটাচ্ছে সেটা নিউক্লিওফাইল বলে এটাকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। এবার আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তাই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মূলত আমাদের বেনজিন এবং তার যেই জাতকগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু বিক্রিয়াটা হয়। যেমন আমাদের বেনজিনের সাথে যখন আমরা মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করাবো এবং এই মিথাইল ক্লোরাইডটা সাধারণত অনার্দ্র বা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা হয়। তাহলে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড যদি বিক্রিয়া করে তখন মিথাইলটা পজিটিভ, ক্লোরাইডটা নেগেটিভ। তখন এখানে প্রত্যেকটা বেনজিনের যে পজিশনে হাইড্রোজেন আছে একটা হাইড্রোজেনকে সরিয়ে মিথাইল মূলকটা সেখানে আসবে এবং যৌগ যেটা উৎপন্ন হবে সেই যৌগটা হবে মিথাইল বেনজিন, বা এটার আরেকটা সুন্দর নাম আছে, এটাকে টলুইন বলা হয়, টলুইন। আর এখানে হাইড্রোজেন যেটা সরতেছে সেটা ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে HCl হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করবে। তাই দেখো এখানে মিথাইল মূলকটা ইলেকট্রোফাইল বলেই এবং সেই ইলেকট্রোফাইলটাই প্রতিস্থাপন বিক্রিয়া অংশ নিয়েছে বলেই কিন্তু এটাকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তাহলে আমি আরও দুইটা জিনিস জানলাম যে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াগুলো হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, অ্যালকাইল হ্যালাইড থেকে যে অ্যালকোহল প্রস্তুত হয় সেই বিক্রিয়াটা। আর আমাদের বেনজিনের যে 5টা বিক্রিয়া আছে এখানে, বেনজিনের একটা হচ্ছে হ্যালোজেনেশন, নাইট্রেশন, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন এবং সালফোনেশন বিক্রিয়া। এই 5টা বিক্রিয়া মূলত আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর আমাদের অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুতির যে বিক্রিয়াটা সেটাই হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এবং নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াও হয়ে গেল। দেখো এই 4টা ক্যাটাগরি যদি আমি একটু মেমোরিতে রাখি, ইলেকট্রোফিলিক সংযোজন হচ্ছে অ্যালকিন অ্যালকাইন, নিউক্লিওফিলিক সংযোজন হচ্ছে অ্যালডিহাইড কিটোন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হচ্ছে বেনজিনের যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আছে সেগুলো, আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড, জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে যে অ্যালকোহল প্রস্তুতির যে বিক্রিয়া সেটাই হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকে অবশ্যই অ্যালকেন প্রস্তুতির ইয়েটা দেখাতে পারবো না, এটা মুছেই দিলাম, কারণ আমাদের জৈব বিক্রিয়ার প্রকারভেদ একটু লেংদি হয়ে যাচ্ছে। কারণ আমাদের ভিডিওগুলো যদি বেশি আধ ঘন্টার বেশি হয় তাহলে অনেকের কাছে সেটা বোরিং লাগে, সেই জন্য দরকার আমি আরেকটা ভিডিও করব। এবার আমরা চলে আসব আমাদের আরেকটা ক্যাটাগরি, যেটা অপসারণ বিক্রিয়া। অপসারণ এবং প্রতিস্থাপনের মধ্যে যে ছোট্ট একটা পার্থক্য আছে সেটাই আমি এখন দেখাবো। দেখো একইভাবে আমাদের CH3CH2Cl অ্যালকাইল হ্যালাইড, কিছুক্ষণ আগেও কিন্তু আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করেছি,
কিন্তু এখন যে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা বিক্রিয়া করাবো সেই পটাশিয়াম হাইড্রোক্সাইডের ব্র্যাকেটে থাকবে AlC, যেটাকে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কোনো সমস্যা নাই। তাহলে যখনই অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক বিক্রিয়া করাবো তখন এই যৌগ থেকে কোনো হাইড্রোজেন ক্লোরাইড অপসারিত হবে। কারণ অপসারণ বিক্রিয়াতে কিন্তু কোনো একটা যৌগ থেকে একটা অণু সেখান থেকে চলে যায়, সেখানে নতুন কোনো পরমাণু জায়গাগুলো দখল করে না, সেখানে হয় কি সিঙ্গেল বন্ডের জায়গায় সেখানে ডাবল বন্ড হয়। এইটাই ব্যাপার। অর্থাৎ আমাদের অ্যালকাইল হ্যালাইড যখন অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে তখন এই যৌগ থেকে কোনো হাইড্রোজেন ক্লোরাইড অপসারণ করবে। অ্যালকাইল হ্যালাইডেতে হাইড্রোজেন ক্লোরাইড আর অ্যালকোহল থেকে পানি, এই দুটা জিনিস বিক্রিয়া আমাদের মাথায় রাখতে হবে যে অ্যালকাইল হ্যালাইড যদি আমি অর্থাৎ অপসারণ বিক্রিয়াতে অংশগ্রহণ করাই তাহলে অপসারণ হবে হাইড্রোজেন ক্লোরাইডের একটা অণু, আর অ্যালকোহল যখন বিক্রিয়া করবে অপসারণ বিক্রিয়া তখন এক অণু পানি অপসারিত হবে। তাহলে এখানে যেহেতু অ্যালকাইল হ্যালাইড, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যখন অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিব তখন এইখানে ক্লোরিনটা যে কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে সেটাকে বলা হয় আলফা কার্বন এবং তার পাশের কার্বনটা হচ্ছে বিটা কার্বন। দেখো ক্লোরাইডটা যেখান থেকে যুক্ত থাকুক না কেন, ক্লোরাইডটা সরাসরি যে কার্বনের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে আলফা কার্বন এবং তার পাশেরটা হচ্ছে বিটা কার্বন। তাহলে এখন যখন এই যৌগ থেকে কোনো হাইড্রোজেন ক্লোরাইড অপসারিত হবে তখন ক্লোরাইডটা সবসময় আলফা কার্বন থেকে যাবে, কিন্তু হাইড্রোজেনটা কখনোই আলফা কার্বন থেকে যাবে না, হাইড্রোজেন যাবে তার পাশের কার্বন বিটা কার্বন থেকে। তাহলে বিটা কার্বন থেকে যদি একটা হাইড্রোজেন যায় তাহলে এখানে আরও CH2 থাকে, আর এখানে CH2Cl থেকে যদি ক্লোরিন যায় সেখানেও CH2 থাকে। তখন তাদের মাঝে একটা ডাবল বন্ড সৃষ্টি হবে এবং যে হাইড্রোজেন ক্লোরাইডটা এখান থেকে অপসারিত হচ্ছে সেই হাইড্রোজেনটা এখানকার পটাশিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সিলের সাথে হাইড্রোজেনটা যুক্ত হয়ে পানি তৈরি করে, আর অন্যদিকে পটাশিয়ামটা ওই ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করে। তাহলে আমাদের অ্যালকিন প্রস্তুত হইল পানি এবং পটাশিয়াম ক্লোরাইড। এটাই হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া। তাহলে অপসারণ বিক্রিয়া আমরা মূলত অ্যালকাইল হ্যালাইড থেকে করতে পারি। আরেকটা হচ্ছে আমি এটা যদিও আমি ক্লাসে দেখাইনি, সেটা হচ্ছে এই যে CH3CH এখানে OH এবং এখানে CH2CH3, ধরো এই যৌগটাকে যদি আমি অপসারণ বিক্রিয়ার আন্ডারে ফেলি তাহলে এই যৌগের সাথে আবার কন্ডিশন হচ্ছে এইটা সাধারণত সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করে তখন সালফিউরিক অ্যাসিড এই যৌগ থেকে এখনও পানি শোষণ করে নেয়, মানে পানি অপসারণ করে। আমরা আগেই বলেছি যে অ্যালকোহল থেকে এখনও পানি অপসারণ হবে আর অ্যালকাইল হ্যালাইড থেকে এখনও হাইড্রোজেন ক্লোরাইড অপসারিত হবে। একইভাবে এইখানেও কিন্তু আমাদের অর্থাৎ আমাদের আলফা হাইড্রোজেন এবং আলফা কার্বন এবং বিটা কার্বন আছে। তাহলে এইখানে যেহেতু অ্যালকাইল হ্যালাইড ছিল, ক্লোরিনটা যে কার্বনের ছিল সেটা আলফা কার্বন, আর এখানে হাইড্রোক্সিলটা যে কার্বন আছে সেটাই হচ্ছে আলফা কার্বন এবং তার পাশের কার্বনটা হচ্ছে বিটা কার্বন। এইবার দেখো আমাদের এখানে বিটা কার্বন কিন্তু এইটাও বিটা কার্বন, আবার এইটাও বিটা কার্বন, একাধিক বিটা কার্বন আছে। তাহলে এই প্রসঙ্গে আরেকটা বলে দিই, সেটা হচ্ছে এখানে আমাদের একটা বিশেষ রুল আছে, যেটা আমরা তো আগেরটা খুব সহজে লিখে ফেলছি যে ক্লোরাইডটা আলফা কার্বন থেকে যাবে, হাইড্রোজেনটা বিটা কার্বন থেকে যাবে, কারণ এখানে আর কোনো অপশান ছিল না। বাট এখানে আলফা কার্বন একটা হলেও বিটা কার্বন কিন্তু দুইটা। তাই দুইটা বিটা কার্বনের মধ্যে যেই বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে সেখান থেকে হাইড্রোজেনটা যাবে। তার মানে দেখো এখানে হাইড্রোজেনটা আছে দুইটা, এখানে আছে তিনটা। তাহলে যেখানে কম সেখান থেকে যদি যায় তাহলে ফাইনালি যৌগ তৈরি হবে CH3CH, কারণ এখান থেকে OH-টা চলে যাবে আর CH থাকবে, আবার এখান থেকেও হাইড্রোজেন গেলে CH তারপরে CH3, কারণ যেই দুইটা থেকে দুইটা পরমাণু বা মূলক যাবে তাদের মধ্যেই কিন্তু ডাবল বন্ড হবে। এখান থেকে হাইড্রোক্সিল যাচ্ছে, এখান থেকে হাইড্রোজেন যাচ্ছে, তাদের দুজনেরই দুইটা বন্ধন শর্ট পড়ছে। তাহলে একটা একটা করে বন্ধন শর্ট পড়ার কারণে সেখানে মাঝখানে ডাবল বন্ড দিলে আমাদের বন্ধনটা ফিল আপ হয়ে গেল এবং এই যৌগের সাথে আমরা অর্থাৎ হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মিলে এখানে কোনো পানি আকারে অপসারিত হবে, যেই পানিটাকে আমাদের এখানে সালফিউরিক অ্যাসিড সে শোষণ করে নেবে। এটা সালফিউরিক অ্যাসিড ছাড়াও আমরা এটা অ্যালুমিনা চূর্ণ বা অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে করতে পারি, কারণ অ্যালুমিনিয়ামও কিন্তু একটা নিরোধক হিসেবে কাজ করে। নিরোধক মানে হচ্ছে যারা কোনো যৌগ থেকে কমপক্ষে কোনো পানি শোষণ করে নেয়। তাহলে এটা সালফিউরিক অ্যাসিড অথবা অ্যালুমিনিয়াম চূর্ণ বা অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করি তাহলে অ্যালকিন প্রস্তুত হয় এবং এই অ্যালকিন প্রস্তুতিটাই হচ্ছে অপসারণ বিক্রিয়া। যাই হোক, আমরা অপসারণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া দেখলাম, আর সমানকরণ বিক্রিয়া আমাদের তেমন একটা আলোচনার বিষয় না।
তো যেহেতু ভিডিওটা হয়তো খুব মানে লেংদি হয়ে গেল, তারপর আমার আগামী ক্লাসটা হবে আমাদের অ্যালকাইন প্রস্তুতি। আমি 3টা লেকচারকে দরকার হলে একটার মধ্যে নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। বেস্ট অফ লাক।